21 বছরেই হওয়া যাবে প্রার্থী, সংসদ হবে দুই কক্ষের, দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব জমা এ মাসে, বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যের তাগিদ। আবারও ব্রিটিশ গণমাধ্যমের শিরোনামে টিউলিপ, এবার আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগ, ভুল তথ্য দাবি মুখপাত্রের। এবং গুণী অভিনেত্রী অঞ্জনা রহমানের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। কিছুক্ষণ পর মরদেহ নেওয়া হবে এফডিসিতে, বাদ জোহর নামাজে জানাজা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। 25 নয় 21 বছরেই হওয়া যাবে জাতীয় নির্বাচনের প্রার্থী, সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, দুইবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়। এককেন্দ্রিক ক্ষমতা ঠেকাতে নানা প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। চলতি মাসের মাঝামাঝিতে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। স্বৈরাচারের অনুকূলে থাকা 70 অনুচ্ছেদ সহ বিতর্কিত ধারা বাতিলও থাকছে প্রস্তাবে। তবে কাগজ কলমের এসব সংস্কার বাস্তবে রূপ দিতে রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিচ্ছেন সংবিধান বিশেষজ্ঞরা। হাসান ওয়ালির প্রতিবেদন। সংশোধন বিল 2018, দ্য কনস্টিটিউশন 17th অ্যামেন্ডমেন্ট বিল 2018 সর্বসম্মতিক্রমে পাশ হলো। স্বাধীনতার পর থেকে ক্ষমতাকে কক্ষিগত করতে বারবার সংবিধানকে কাটাছেঁড়া করেছে বিভিন্ন সরকার। সংসদীয় ব্যবস্থা পাল্টে একদলীয় ব্যবস্থা কিংবা সামরিক শাসনকে বৈধতা দিতে ব্যবহার করা হয়েছে সংবিধানকে। সবশেষ 16 বছরে শেখ হাসিনা সরকার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে পঞ্চদশ সংশোধনী সহ বেশ কয়েকবার সংবিধানে আনে পরিবর্তন। এক্ষেত্রে পুনর্লিখন নাকি সংস্কার, তা নিয়ে মতভেদ দেখা দেয় বিভিন্ন শিবিরে। 6 অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। 3 মাসে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিকদের মতামত নিয়েছেন সদস্যরা। কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ বলছেন, বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং 120টি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা। পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশা তার। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটাতে হবে, জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে অংশীজনদের একটা বড় অংশ যেভাবে কথা বলেছেন, তাদের আকাঙ্ক্ষা, তাদের চিন্তাগুলোকে আমরা সমন্বয় করার চেষ্টা করছি। একনায়কতন্ত্র ঠেকাতে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্য কমিশনের। সে আলোকেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবনা দেওয়ার কথা বলছেন ডক্টর আলী রিয়াজ। অনেক ধরনের মতের প্রতিনিধিত্বর ক্ষেত্রেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটা ভূমিকা থাকে, ফলে এটা একটা ইতিবাচকভাবে আমরা বিবেচনা করেছি। একাধিক্রমে না হওয়া বা দুইবার জীবনে না হওয়া, এটা প্রধানমন্ত্রীর উপর আপনার তার জবাবদিহির জায়গাটা তৈরি করতে হবে। তরুণদের দেশ গঠনের সুযোগ দিতে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বয়স 4 বছর কমিয়ে করা হচ্ছে 21। এছাড়াও সংবিধানের বিভিন্ন বিতর্কিত ধারা পরিবর্তনে রাখা হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাবনা। সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বয়স সীমা কমিয়ে দেওয়া, যাতে করে এক ধরনের, আমরা যেটা বিবেচনা করেছি 21 বছরে নামিয়ে আনার, এখন 25 আছে। আমরা পর্যালোচনাটা করেছি 72 সাল থেকে যে সংবিধান বহাল আছে, এরপরে 17টা সংশোধনী হয়েছে, সেগুলো আমরা বিবেচনায় রেখেছি, যেগুলো আসলে শেষ পর্যন্ত কি অর্জিত হয়েছে। এসব সংস্কার প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখলেও তা কার্যকর হওয়া নিয়ে সংশয় প্রকাশ করছেন এই সংবিধান বিশেষজ্ঞ। রাজনৈতিক ঐক্যের উপর জোর তার। কি সংস্কার হবে সেটা প্রত্যেকটা দল যদি একমত হয় সেটা বাঞ্ছনীয়। জনগণের স্বার্থে চিন্তা করে প্রত্যেকটা দলকে এমনভাবে একমত হতে হবে সংস্কারের বিষয়ে, যেন পরবর্তী বাংলাদেশে যেই সরকার থাকুক না কেন তাদের জন্য একটা রেসপন্সিবিলিটি থাকে। প্রস্তাবনার শেষে সব অংশজনের মতামত নিয়েই চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। সংবিধান যত পরিবর্তনই করা হোক না কেন, তাতে বিপুল সংখ্যক জনমতের সায় না থাকলে ভবিষ্যতে ইচ্ছেমাফিক শাসনতন্ত্র পরিচালনার আশঙ্কা থেকেই যায়। পাশাপাশি সংবিধান সুরক্ষিত রাখতে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিতের উপর জোর বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 2 দিন পর রাজধানীতে দেখা মিলল সূর্যের, তবে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে এখনও কমেনি শীতের দাপট। 9 জানুয়ারি থেকে ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রার পারদ 8 থেকে 10 ডিগ্রি। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। হিম বাতাস উপেক্ষা করে কাজে যেতে বেগ পেতে হচ্ছে তাদের। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা অনেকের। এদিকে ঘন কুয়াশার কারণে 8 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়।
ঠান্ডা বাতাস, খুব কুয়াশা, হাতে বাতাস থাকে, পায়ে বাতাস থাকে, কাজ কাম করা যায় না। কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, দেখেন সামনে কিছুই দেখা যাচ্ছে না। রিস্কায় যাত্রী ওঠে না, কাম কাজ খুব কম। ছোট ছোট করে আগুন জ্বালছে, পড়ছে। 8-10 ঘন্টা যাবত ফেরিঘাটে আটকা আছি, সময় মতো বাসায় পৌঁছাইতে পারছি না। শ্বাসকষ্ট, খিঁচুনি উঠে যাইতেছে অতিরিক্ত জ্বরের কারণে। আগে যে অবস্থা ছিল এখন গ্যাসটা নাইছি, ওনারে দিছে, সুই দিতেছে, আগে এখন ভালো আছে। 7 এবং 8 তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় ইলশে গুড়ি বা হালকা বৃষ্টি হতে পারে। 9 তারিখ থেকে আবার নতুন করে রাতের এবং দিনের তাপমাত্রা কমে গিয়ে নতুন একটি কোল্ড ওয়েভের স্পেল শুরু হতে যাচ্ছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগ উঠেছে। ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। এর ভিত্তিতে শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ব্রিটিশ গণমাধ্যমে আবারও শিরোনাম হলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এই মন্ত্রীর বিরুদ্ধে আব্দুল মোতালিব নামে একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগও রয়েছে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথির বরাতে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিং ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি তাকে দেওয়া হয়। এর আগে 2001 সালে সেটি 1,95,000 পাউন্ড দিয়ে কেনা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 9,93,00,000 টাকা। যদিও ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি, তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে 6,50,000 পাউন্ডে বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য প্রায় 9,80,00,000। যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, প্রায় 2 দশক ধরে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ সিদ্দিক। এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনেরা ছিলেন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে 2টি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আব্দুল মোতালিব ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন, তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা নিয়ে কিছুই বলতে চাননি। আর টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুয়া বলে ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন তার একজন মুখপাত্র। বিনামূল্যে ওই ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময় সামনে এলো যখন 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছেন নেতারা, সরাসরি যাচ্ছে সেখানে। তেমন কোনো সমর্থন না পেয়ে তারা পরবর্তীতে গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে নিজেরাই গণঅভ্যুত্থানের প্রতিনিধিবৃন্দ নিজেরাই সেই প্রক্লেমেশন ঘোষণার জন্য ঘোষণা দেয়। কিন্তু পরবর্তীতে যখন রাষ্ট্র এই সিদ্ধান্ত নেয় যে রাষ্ট্রের পক্ষ থেকে প্রক্লেমেশন ঘোষিত হবে, তখন আমরা রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সকল রাজনৈতিক দল, প্রেসিডেন্ট বিরোধী সকল রাজনৈতিক দল, সকল সামাজিক শক্তির সমন্বয়ে একটি প্রক্লেমেশন ঘোষণা সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করি। তারই ধারাবাহিকতাই আজকে আমাদের এখানের এই সংবাদ সম্মেলন। আমরা সেখান থেকে 15 দিনের একটি আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল যে 15 দিনের মধ্যে সরকার যেন প্রক্লেমেশনটা ঘোষণা করে। সেই ধারাবাহিকতাই আমরা আজকের এই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এই ব্যাপারে প্রাথমিকভাবে কথা বলবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। আচ্ছা, এই বিষয়ে প্রাথমিকভাবে প্রথম কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ভাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে গত 31 ডিসেম্বর আমরা শহীদ মিনারে, জাতীয় শহীদ মিনারে আমরা মার্চ ফর ইউনিটি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা 15ই জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা দাবি জানিয়েছি।
ইতিমধ্যেই আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি, এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন। তো সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রক্লেমেশন অফ রেভলিউশন, এটা বাস্তবায়ন, এটার ঘোষণা আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীজনের, বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল, প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল, ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের, প্রত্যেক শ্রেণীর জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া, বা আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে, আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে যেমনটি বলছিলাম, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। সারা দেশের প্রতিটি জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে। সেই সাথে আমরা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা একই সাথে আমরা একটা বিষয় উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকার 15 তারিখ আমরা সরকার কর্মসূচি এই প্রক্লেমেশন অফ রেভলিউশন সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনটি বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সরকার এখনো ঘোষণাপত্রের ব্যাপারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। আজকে হচ্ছে 4 জানুয়ারি, এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। গণঅভ্যুত্থানের সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়, একটা জটিল বিষয়। সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত 31 জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে। কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি। সরকার যদি মনে করে যে এই বিষয়ে আমাদের কোনো মতামত তারা জানতে চায়, সেক্ষেত্রে আমরা যে কোনো সময়, আমরা যেহেতু আপনারা ইতিমধ্যেই জানেন আমরা একটা ড্রাফট আমাদের প্রস্তুত ছিল, সেটি নয় বরং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যে এই ড্রাফটটি করা হয়েছে, পরবর্তীতে রিফাইন্ড ভার্সন সরকার যদি আহ্বান করে সেক্ষেত্রে আমরা সেটি দেখাতে প্রস্তুত রয়েছে। অর্থাৎ আমাদের সর্বসাকুল্যে আমাদের 5 জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মসূচি চলবে। আমরা প্রান্তিক পর্যায় থেকে একদম প্রত্যন্ত গ্রামে আমরা ছুটে যেতে চাই, মানুষের কথাগুলো আমরা হচ্ছে 6 জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত, 6 জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। আপনারা জানেন এই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কারণ আপনারা জানেন যে ফ্যাসিবাদ যে সরকার এই সকল মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না, তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না। আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই। সালাম আলাইকুম। শেষ হয়নি, পরে একটু যেমন তো বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আব্দুল্লাহ ভাই, এই গণঅভ্যুত্থান শুধুমাত্র ছাত্রদের নয়, এই গণঅভ্যুত্থান
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছেন নেতারা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 2023 সালের তুলনায় 2024 সালে 1.54% বেড়েছে সড়ক দুর্ঘটনা। এমন তথ্য জানিয়ে যাত্রী কল্যাণ সমিতি বলছে, দেশের পথ পরিবর্তন হলেও পরিবহন খাতে কোনো পরিবর্তন আসেনি। সড়ক দুর্ঘটনায় রোধে দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন সহ 13 দফা সুপারিশ করেছে সংগঠনটি। 2024 সালে 6,000-এর বেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8,543 জন, আর আহতের সংখ্যা 12,608। আমরা যখন দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করতাম, আমাদেরকে নানান চোখ রাঙানির মধ্যে রাখা হতো। তারা সংখ্যা সরকার সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি কমেছে এমন আজগবি সংখ্যা দিয়ে, আজগবি তথ্যপাত্র দিয়ে জাতিকে জানানোর চেষ্টা করা হয়েছে সড়ক দুর্ঘটনা কমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে একথা বলেন তিনি। উপাচার্য জানান, গঠিত কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের আলোকেই উৎসব মুখর ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে চারুকলা অনুষদে এবছর 130 আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন 6,093 শিক্ষার্থী। প্রতি আসনে 45 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডাকসু আমাদের অঙ্গীকার এবং আমরা মনে করি যে বিশেষ করে এই গণঅভ্যুত্থান পরবর্তীতে যে একটি গণতান্ত্রিক এবং আরও সবাইকে নিয়ে চলার যে সংস্কৃতি, সেটি ডাকসুর মাধ্যমে আরও শক্তিশালী হবে। এটা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। আমরা একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসু সংক্রান্ত ব্যাপারে, তাদের গঠনতন্ত্র সহ ইত্যাদি বিষয়ের কিছু সংশোধন প্রস্তাব এসছে। এগুলো আমরা কতটুকু করতে পারবো, কিভাবে করব, এগুলো এটা নিয়ে। চিত্রনায়িকা অঞ্জনার নামাজে জানাজা বাদ জোহর এফডিসিতে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অঞ্জনার মরদেহ এফডিসিতে নেওয়া হয়েছে। সেখানে আছেন রিপোর্টার মুহিব আল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা, 80-র দশকের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা মারা গেছেন রাত 1:30টায় এবং তার জানাজার জন্য এফডিসি প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। বাংলা চলচ্চিত্রের অভিনয়ের আগে তিনি নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে আগমন ঘটে। এর পরবর্তীতে 1976 সালে দস্যু বনুহ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশি একমাত্র নায়িকা তিনি, যিনি বিদেশি সিনেমায় অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, পাশাপাশি যৌথ প্রযোজনা সিনেমায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে অশিক্ষিত, এ ধরনের অসংখ্য সিনেমা রয়েছে, যে সিনেমাগুলোর মাধ্যমে তিনি আজও চলচ্চিত্র প্রেমীদের অন্তরে থাকবেন। প্রিয় সেই শিল্পীকে এক নজর দেখার জন্য এফডিসি প্রাঙ্গণে চলে এসেছেন তার দীর্ঘদিনের সহকর্মী, স্বজন, বন্ধু অনেকে এসেছেন। এই যে চলচ্চিত্র থেকে তার চলে যাওয়ার একটু তথ্য জানিয়ে রাখি। গেল 31 ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং গতকাল দিবাগত রাত 1:30টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরেই শিল্পী, কলাকুশলী তাকে শেষ বিদায়ের জন্য তাকে বিএফডিসি প্রাঙ্গণে নিয়ে আসেন এবং এখানে বাদ জোহর তার জানাজা শেষে চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে। এরপরেই তাকে নেওয়া হবে দাফন করার জন্য বনানী কবরস্থানে। বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় এই চিত্রনায়িকা, 80-র দশকের জনপ্রিয় চিত্রনায়িকা, বাংলা চলচ্চিত্রের যে অসামান্য অবদান রেখেছেন। তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পরিণীতা ও গাংচিল সিনেমার জন্য তিনি বাংলা চলচ্চিত্রে অসংখ্য অভিনয় করেছেন। এরপরে বিভিন্ন চলচ্চিত্রের অনুষ্ঠানগুলোতেও তাকে দেখা গেছে। কিংবদন্তি এই অভিনয় শিল্পীকে শেষবারের জন্য শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বিএফডিসি প্রাঙ্গণে নিয়ে এসেছেন এবং বিএফডিসি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এফডিসি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিব আল হাসান। ব্যাংক খাতে লুটপাটকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থাই চোখে পড়ছে না। অন্তর্বর্তী সরকারের 5 মাস পূর্ণ হতে চললেও কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। জড়িতদের আইনের আওতায় আনার দাবি। অবশ্য বিচারের পরিবর্তে লুটেরাদের ভালো হওয়ার সুযোগ দিতে চান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। তবে অর্থনীতিবিদদের পরামর্শ, টেকসই আর্থিক খাতের স্বার্থে নিতে হবে কঠিন সিদ্ধান্ত। কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে অর্থ পাচার হবে, এটার কিন্তু সব গবেষণায় বলছে। মাসুদ বিশ্বাস দেশের অর্থ পাচারকারীদের ধরার দায়িত্ব পেয়ে নিজেই নিয়েছেন সে সুযোগ, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জুলাই আগস্ট আন্দোলনে আতঙ্কগ্রস্ত হয়ে পদত্যাগ করেন তিনি। পট পরিবর্তনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পালিয়ে থেকে পদত্যাগের ঘটনাও নজিরবিহীন। গত ১৬ বছরে লাখো মানুষের জমানো অর্থ ব্যাংক থেকে নানা কৌশলে আত্মসাতের মহোৎসবে সুযোগ দেয়ার কলঙ্কিত অধ্যায় রচনা হয়েছে খোদ বাংলাদেশ ব্যাংক থেকেই। এমন বিশ্বাসহারা লোকের ভারেই সংকটে দেশের ব্যাংক খাত। খেলাপির খাতায় যোগ হয়েছে 2,84,000 কোটি টাকা। সরকার পতনের পর অনিয়মের নানা চিত্র গণমাধ্যমের পাতায় চিত্রায়িত হলেও সংস্কারের খাতায় কতটুকু লিপিবদ্ধ হচ্ছে এসব খতিয়ান? অর্থনীতি নিয়ে যারা প্রতিনিয়ত থাকেন নানা পর্যালোচনায়, তাদের মুক্ত বাক্যেই উঠে আসছে নতজানু পদক্ষেপের কথা। নামে বেনামে অর্থ চলে গেছে, এর পিছনে তো ব্যাংকের কর্মকর্তারা জড়িত আছেন, ব্যাংকের বোর্ডের লোকজন যারা তারা জড়িত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে একটা কড়া বার্তা দেওয়া যে না, এই ব্যাংকগুলোতে যেগুলো রয়েছে বড় বড় দুর্নীতির যে সমস্ত অভিযোগ আছে বা তদন্ত চলমান রয়েছে, সেগুলোকে প্রয়োজনীয় জনসমক্ষে নিয়ে আসা, সেই কাজগুলোর কিন্তু কোনো ধরনের কোনো উদ্যোগ নেই। আর্থিক খাতে কতটা অনিয়মে জড়িত ব্যাংকাররা সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের বক্তব্যেও উঠে এসেছে ভয়াবহ চিত্র। আমি ওইটা করতে চাই, যদি শৃঙ্খলা বাড়িয়ে ফেলি লাভ হবে। সামনের দিকে তাকান, ভালো হতে দেন মানুষকে, ভুল করে থাকলেও সে যদি শুদ্ধ হয়, আমি সেটাই চাই। তারপরেও যদি সে খারাপ কাজ করে, শাস্তি অবশ্যই পেতে হবে। আমি যদি এখন এই কমলের লোম বাঁচতে যাই, কমল তো উধাও হয়ে যাবে। ঘুণে ধরা ব্যাংক খাতের সংস্কারে গভর্নরের এই বক্তব্যকে অযৌক্তিক বলছেন প্রবীণ ব্যাংকাররা। গত 53 বছরে রেকর্ডে দেখা যায়নি যে বাংলাদেশ ব্যাংকের লোক পদত্যাগ করছে। এই পদত্যাগের কারণটা কি? এই কারণটা অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে। সেই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে আপনার বাইর হবে যে হোয়াট হি ডিড, হোয়াট হি মিসডিড। পরিচ্ছন্ন অর্থ কারবারে এখনো ব্যাংকেই নিজেদের আস্থায় রাখতে চান সালমা, শহীদুল কাদের সহ হাজার হাজার গ্রাহক। কিন্তু দাবি একটাই, লুটপাটকারীদের বিচার। এমন আইন করতে হবে যেন কোর্ট ছাকা না বাড়াতে পারে। টাকা তো দিতেই হবে, এগুলো তো জনগণের টাকা না। প্রয়োজনে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করে মাধ্যমে হলেও রিকভারি করে তাদের যথোপযুক্ত বিচার হওয়া উচিত। দেখছেন সময় সংবাদ। বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীনের সন্ত্রাস ও চাঁদাবাজির মুখে বান্দরবানে পর্যটন শিল্পে ধস নেমেছে। নিরাপত্তার স্বার্থে নিষেধাজ্ঞার কবলে পর্যটনের ভরা মৌসুমে রুমা, থানচি এবং রোয়াংছড়ি একেবারেই পর্যটক শূন্য। বান্দরবান ঘুরে সাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পর্যটনের এই পূর্ণ মৌসুমে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং পর্যটক শূন্যতায় কেমন যেন বেমানান লাগছে। শুধু কেওক্রাডং পর্যটক শূন্য তা কিন্তু নয়, বান্দরবান পার্বত্য জলের দর্শনীয় স্থানের জন্য সুপরিচিত রুমা, থানসি এবং রোয়াংছড়িতে এখনো পর্যটক প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। টুরিস্ট নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ। যারা গাড়ি মালিক, যারা দোকানদার, যারা ট্যুরিজম করে, অনেক লস। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সহিংসতার কারণে প্রশাসনের এই কঠোরতার ভুক্তভোগী পাহাড়িরাও, বিশেষ করে দৃষ্টিনন্দন মূল্যায় পাড়া কিংবা বগালেক এলাকার পাহাড়ি মালিকানাধীন কটেজগুলো শূন্য পড়ে আছে। পর্যটকের আশায় ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে ছোট ছোট খাবারের হোটেলগুলো, কিন্তু সেখানেও হতাশ হতে হচ্ছে মালিকদের। কম্বল, চাদর, যেগুলো মাফলার যেগুলো বোনানো হয়েছে, এগুলো ক্ষেত্রেও বেচা কেনার সমস্যা দেখা দিচ্ছে। 4-5টা কটেজ আছে পাড়াতে, এগুলো এখন টাকা পয়সা কোনো ইনকাম নাই। কুকি চীন প্রধান ও আইন শৃঙ্খলা বাহিনীর তালিকার মোস্ট ওয়ান্টেড নাতান বোম বাংলাদেশ সীমান্তবর্তী ভারতে অবস্থান নিল তার অনুসারীরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদেরকে বয়কট করেছি, আর এই বয়কটের প্রতিফলন হয়ে এখন তারা দেখছে যে অপরাধ করেছে, সে অপরাধে অনুতপ্ত হয়ে একদম গহীন অরণ্যে চলে গেছে, যেটা নাগালের বাইরে। তারা যে ধরনের মোবাইল সিম ব্যবহার করছে, প্রকৃতপক্ষে তাদের এদের নিজস্ব কোনো এনআইডি না। বান্দরবানের 7 উপজেলায় মোট লোক সংখ্যা 4,81,000। এর মধ্যে সরাসরি 1 লাখ মানুষ পর্যটনের সঙ্গে জড়িত, আর বেশিরভাগ পাহাড়ি জুম চাষি হিসেবেই পরিচিত। তবে স্থানীয়রা এটি আর দেখতে চায় না। তারা চায় এই বান্দরবনে আবারও পর্যটকরা ফিরবে, আবারও প্রাণ ফিরে পাবে
এখানকার কেওকারডং, এখানকার বগালেক এবং মুল্লাইপাড়া। বান্দরবানের রুমার, বগালেক থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে জনসংযোগ করবে অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। জুলাই ঘোষণাপত্র প্রকাশ সামনে রেখে মানুষের আকাঙ্ক্ষা জানাই লক্ষ্য। 21 বছরেই হওয়া যাবে প্রার্থী, সংসদ হবে 2 কক্ষের, দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব জমা এ মাসেই, বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যের তাগিদ। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।